তাহলে কি আমেরিকার F-16 ফাইটিং ফ্যালকন ইউক্রেনের জন্য ভাগ্যর দরজা খুলে দিল? তারা এটিতে অতিরিক্ত সাহসান্বিত হয়ে কুর্স্ক অঞ্চল দখলের মাধ্যমে ইউক্রেনের যে সকল সৈন্যবাহিনী ছিল রাশিয়ার উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং আরও বেশি দূরে যাওয়ার জন্য। বন্ধুরা, নতুন করে আবার সাহায্যের প্যাকেজ ঘোষণা করেছেন মিস্টার জো বাইডেন। আরও সামরিক সহায়তা দিয়ে হবে ইউক্রেনকে। ইউক্রেনের এই সাফল্য দেখে কি নতুন করে এই সামরিক সহায়তার আহ্বান বা সিদ্ধান্ত? সামগ্রিক বিষয়গুলোতে যদি ইউক্রেন আরও বেশি পরিমাণে F-16 ফাইটিং ফ্যালকন এবং অন্যান্য গোলা বারুদ পায়, তাহলে কি রাশিয়ার আরও অভ্যন্তরে বা আরও নতুন নতুন শহর দখল করে নেবে? এটি কি রাশিয়া মুখ বুজে মেনে নেবে? যেহেতু ইউক্রেনে ন্যাটো এবং আমেরিকা প্রচণ্ড পরিমাণ সামরিক সহায়তা বাড়িয়েছে পূর্বের তুলনায়, বর্তমানে তারা এক প্রকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। আসলে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যুদ্ধটি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে যুদ্ধটি হচ্ছে ইউরোপ এবং আমেরিকার সাথে বাস্তব অবস্থার ভিত্তিতে মিস্টার ভ্লাদিমির পুতিন। এখন পুরো ইউরোপ এবং ন্যাটোর বিরুদ্ধে মিস্টার ভ্লাদিমির পুতিন এখানে যদি জিতে যায়, তাহলে তো ইতিহাস উল্টে যাবে। ইউক্রেন যতই মাঝখানে থাকুক, তাদের যে আত্মবিশ্বাস রয়েছে এবং ন্যাটোর যে আত্মবিশ্বাস রয়েছে, সেখানে প্রচণ্ড রকমের একটা আঘাত আসবে। এবং এখানে যে সকল দেশ রয়েছে, অর্থাৎ ন্যাটোর অভ্যন্তরে ইউরোপের অনেক দেশ রয়েছে যারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে তাদের 100% সমরাস্ত্র, অর্থাৎ 80 থেকে 100% সমরাস্ত্র সম্পূর্ণরূপে তারা ইউক্রেনকে দিয়েছে, শুধুমাত্র তাদের মাথার উপরে ন্যাটোর একটা ছাতা আছে বিধায়। এখন বক্তব্য হলো, ন্যাটোর এই ছাতা কতদিন পর্যন্ত থাকবে? যতদিন পর্যন্ত তারা ইউক্রেনের অভ্যন্তরে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এখানে যদি ইউক্রেনে পরাজিত হয় ন্যাটো বাহিনী, তাহলে তাদের অস্তিত্ব নিয়ে টান দেবে এবং যে সকল দেশ ন্যাটোর উপরে ভরসা করে তার নিরাপত্তা ব্যবস্থায় কোনো অস্ত্র রাখেনি, কিছুই রাখেনি, তারা তখন এমন একটা পুকুর বা খালের মধ্যে পড়বে, সেখান থেকে সে আর উঠে আসতে পারবে না। সুতরাং এখানে পরাজয়ের কোনো অপশন নাই ইউক্রেন এবং তার মিত্রদের সামনে। অর্থাৎ ইউক্রেন এবং মিত্রদের সামনে যেহেতু পরাজয়ের কোনো অপশন নাই, সেহেতু তাদের জীবনপণ লড়াই করে এখানে ন্যূনতম একটা বিজয় সিরিয়ানা ছাড়া তাদের আর কোনো কাজ নাই বা কায়দা নাই। এখানে টোটালি পরাজয় মানে নিচ্ছিন্ন হয়ে যাওয়া। সুতরাং এটি তার জীবন মরণ কামড়, এবং এই জীবন মরণ কামড় বা স্বাধীনতার কামড় কিভাবে বসায়, সেটি হামাস এবং হিজবুল্লাহ খুব ভালো করে ওখানে ইসরায়েলকে দিচ্ছে। একেবারে যথাযথ ট্রিটমেন্ট ওখানে হচ্ছে। তার সাথে সম্ভবত ইরান যদি যোগ দেয়, তাহলে আমরা কিছুদিনের মধ্যে নতুন আর এক কাহিনী দেখতে পারবো। ইতিমধ্যে ইরান ঘোষণা দিয়েছে তারা পারমাণবিক অস্ত্র, অর্থাৎ পারমাণবিক ডেটোনেটর তৈরির কাজ হাতে নিয়েছে। এর মানে হচ্ছে তারা এখন পারমাণবিক অস্ত্র নির্মাণের কাজ হাতে নিয়েছে। ইরান ইন্টারন্যাশনালকে বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এই খবর দিয়েছিল। তবে এটির যথেষ্ট সারবত্তা রয়েছে। এ ব্যাপারে যদি ইরান অগ্রগতি অর্জন করে, তাহলে মধ্যপ্রাচ্যের স্বাধীনতার যুদ্ধের আর একটি দিক দেখতে পাবে দ্রুততম সময়ের মধ্যে ইসরায়েল। বন্ধুরা, সেই স্বাধীনতার জন্য লড়াই করছে ইউক্রেন। এখানে তাদের মনোভাব অবশ্যই রাশিয়ার চেয়ে অ্যাগ্রেসিভ থাকবে এবং তারা নিজেদের ভূমি রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। অর্থাৎ মানসিক বা নৈতিকভাবে রাশিয়ান সৈন্যরা যতটা অ্যাগ্রেসিভ থাকবে, তার চেয়ে বেশি অ্যাগ্রেসিভ থাকবে ইউক্রেনীয় সৈন্যরা। যুদ্ধের মাঠে মানসিক অবস্থা একটি বড় ধরনের ফ্যাক্টর এবং এটি যুদ্ধের পার্থক্য গড়ে দেয়। আর সেক্ষেত্রে ইউক্রেনের এই কুর্স্ক বিজয়কে আমি কিছুটা হলেও তাদের সার্থকতা বা সাফল্য হিসেবে দেখব। তবে এটি ওই যে পূর্বে বলেছিলাম যে গেমলিং বা জুয়ায় তো যে ধরে সে জিততেও পারে, হারতেও পারে। আর এর পিছনে রয়েছে পুরো ইউরোপ এবং আমেরিকা। যদি ইউরোপ আমেরিকা এখানে পরাজিত হয়, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার। আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি 2024 সালের আপনার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ ধূলিসাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে এখানে প্রথমেই সে আঘাত করবে এবং এখানে যে সকল দেশ ডোনেট করে বা টাকা দেয়, তাদেরকে বলবে, যদি তুমি তোমার অর্থনীতির হারাহারি অনুপাতে অথবা নিরাপত্তা ব্যবস্থার যে সুবিধা তুমি ভোগ করছো সেটির চাঁদা না দিতে পারো, তাহলে এই সব নিরাপত্তা ফিরি আমরা তোমাদেরকে দেব না। এটি পুরোপুরি ন্যাটো এবং তার গঠনতন্ত্রের পরিপন্থী বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ন্যাটোর গঠনতন্ত্র অনুযায়ী মূলত 5 নং অনুচ্ছেদে যদি অন্য কোনো দেশ ন্যাটোর সদস্যভুক্ত কোনো দেশে হামলা পরিচালনা করে, তাহলে 5-এর ক ধারা অনুযায়ী ন্যাটোর অন্যান্য সদস্যদের এই দেশের উপরে বা অন্যান্য সদস্যদের উপরে হামলা হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং তারা সম্মিলিতভাবে আক্রমণকারী দেশটির উপরে আক্রমণ করবে। বন্ধুরা, এই থিওরি অবলম্বন করে ন্যাটোর যে স্পিরিট অফ দি গেম, অর্থাৎ ন্যাটোর মূল খেলার যে স্পিরিট, সেটি কিন্তু এখানে। অর্থাৎ একজনকে কেউ আক্রমণ করলে বাকি সবাই তার উপর ঝাঁপিয়ে পড়বে। এখন এই স্পিরিট কখন নষ্ট হবে জানেন? যখন মিস্টার ভ্লাদিমির পুতিন অন্য দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য অর্থ দাবি করবেন। একটা জিনিস মনে রাখা দরকার, রাজনীতিক এবং ব্যবসায়ী, বন্ধুরা, দুইজনের চরিত্রগত কিছু পার্থক্য রয়েছে। যদি ব্যবসায়ী বা আমলা রাজনীতিতে আসে, তার ভিতর পেশাদারিত্ব রাজনীতির ভাবগুলো থাকে না এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে বড় ধরনের ভুল করতে পারে। আর অন্যদিকে মূল রাজনীতিবিদ যখন থাকে, তখন অনেক বড় বড় সমস্যা তারা কাটিয়ে উঠতে পারে। বন্ধুরা, সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আমাদের মাঝে ধরা দিয়েছে।
সুতরাং মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেহেতু ঝানু ব্যবসায়ী, প্রকৃত রাজনীতিবিদ তিনি আগে হচ্ছেন একজন প্রকৃত ব্যবসায়ী, তারপরে তিনি একজন রাজনীতিবিদ বা আমেরিকার প্রেসিডেন্ট। তখন এই ন্যাটোর যে ব্যাপারগুলো তিনি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখবেন, পূর্বে তিনি যেটি দেখিয়েছিলেন বা দেখেছিলেন। সুতরাং এখানে যদি তার মিত্রদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো গড়বড়ে ভাব পরিলক্ষিত হয়, তাহলে অবশ্যই তাদেরকে এমন অ্যাকশনে যেতে হবে যার মাধ্যমে দেশটির সার্বভৌম নিরাপত্তা রক্ষিত হয়। কিন্তু এখানে বাদ ছাড়তে পারেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তার ভবিষ্যৎ পদক্ষেপগুলো এভাবেই দেখা গেছে। ভবিষ্যতে পদক্ষেপে তিনি যদি ন্যাটোর বিরুদ্ধে এইভাবে লেগে থাকেন, তাহলে ন্যাটো হয়তো ইতিহাস হয়ে যাবে। আমার বক্তব্য হচ্ছে, যারা গতবারের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে জানেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বীদের, তখন আপনারা ব্যাপারটি বুঝতে পারছেন। তখন ন্যাটো বেঁচে গেছে, কারণ সেই সময় রিপাবলিকান এই নেতা নির্বাচিত হন নাই। সে সময় ডেমোক্র্যাট নেতা নির্বাচিত হওয়ার কারণে ন্যাটোর উপরে কোনো আঘাত আনেনি। অর্থাৎ জো বাইডেন নির্বাচিত হওয়ার কারণে তার পলিসির সাথে ন্যাটোর পলিসি, অর্থাৎ ন্যাটোর সার্বভৌম নিরাপত্তা এবং বন্ধুদের নিরাপত্তা দেওয়ার পলিসি মিলে যায়। এ কারণে এখন ভালোভাবে রান করতে পারছে। ইউক্রেনের সামনে মূলত দুটি পথ খোলা ছিল। এক হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত যদি মিস্টার ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেই যায়, সে ব্যাপারে এমনভাবে যুদ্ধ করা যেন তারা একটি অংশ বা টেরিটরি দখলে নিতে পারে এবং সেটির মাধ্যমে রাশিয়াকে আলোচনায় বাধ্য করতে পারে। তাদের প্রাথমিক পরিকল্পনা কিছুটা হলেও সফল বলা যেতে পারে। তবে এখনও পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ঢের বাকি। মিস্টার জো বাইডেনের নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছেন তার রানিং মেট কমলা হ্যারিস। এখন নতুন করে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। প্রথম দিকে তিনি ধাক্কা খেলেও বা পিছিয়ে থাকলেও যতই দিন যাচ্ছে ততই মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ভোটের ব্যবধানের বাড়ছে। অর্থাৎ বিভিন্ন জরিপে এই ব্যবধানটি দেখা যাচ্ছে বা পয়েন্ট ভিত্তিক ব্যবধান দেখা যাচ্ছে। সুতরাং আবারও কি কমলা হ্যারিস বা ডেমোক্রেট প্রার্থী হিসেবে তিনি ক্ষমতায় আসবেন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে? তাহলে ইউক্রেনের জন্য কপাল ভালো, পরবর্তীতে হয়তো তার সাপোর্টগুলো অব্যাহত থাকতে পারে। কিন্তু এর বিপরীতে যদি আমি চিন্তা করি, কোনোভাবে যদি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় চলে আসে, তাহলে কিন্তু তার খবর আছে এবং অবশ্যই তাদের এই অঞ্চলগুলো ছেড়ে দিতে হবে। আর রাশিয়ার ক্রাইমিয়া রাশিয়ারই সম্ভবত থেকে যাবে। এইভাবেই একটি যুদ্ধবিরতি চুক্তি করার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প দৌড়ঝাঁপ করতে পারেন। এবং মিস্টার ভ্লাদিমির পুতিন কিছুদিন পূর্বে তিনি মন্তব্য করেছেন, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তিনি মিস্টার ডোনাল্ড ট্রাম্পকেই চান। যে এত কাছের বন্ধু, সে যদি প্রেসিডেন্ট হয় তাহলে অনেক ক্ষেত্রে তো সুবিধা পাওয়া যাবে। যাই হোক, যুদ্ধক্ষেত্রে এখন যে কাহিনীটি ঘটছে সেটির ক্ষেত্রে আমরা নিয়মিত আপনাদের সংবাদ দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, খার্কিভ এবং ওডেসায় চরম আকারের মিসাইল হামলা চলছে রাশিয়ার তরফ থেকে। রাশিয়া নতুন করে আরও কয়েকটি গ্রাম ক্যাপচার করেছে, অর্থাৎ তাদের বেদখলকৃত যে অঞ্চলগুলো ছিল। রাশিয়া বেলগোরদ এবং পার্শ্ববর্তী আরও যে সকল স্টেটগুলো রয়েছে, বিশেষ করে বেলগোরদ এবং আপনার কুর্স্ক, সকল অঞ্চলগুলোতে সান্ধ্য আইন জারি করেছে বা কারফিউ জারি করেছে। এবং এখানে হয়তো তারা নতুন ধরনের অভিযান পরিচালনা করার জন্য অনেকগুলো লোককে সরিয়ে নিয়েছে। বন্ধুরা, বেলগোরদ থেকে তারা প্রায় 11,000-এর মতো বাসিন্দাকে সরিয়ে নিয়েছে, পরবর্তীতে আরও নেওয়া হতে পারে। আর এখানেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি অবস্থার মধ্যে দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধের লড়াই চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক কার পারফরমেন্স ভালো, কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, সেই হবে এক চরম ইতিহাস। আর এই চরম ইতিহাস দিতে গিয়ে কত মানুষের প্রাণ গিয়েছে যুদ্ধ বিগ্রহের কারণে। তাই দ্রুততম সময়ের মধ্যে নিজেদের সমস্যাগুলো মিটিয়ে নেওয়াই ভালো হবে বলে মনে করা হয়। আমরা এই আশাবাদী ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।